আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ফের পরিবর্তন এসেছে পুলিশের পোশাকে। গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টের পরে দায়িত্ব পালন শুরু করেছেন বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের এই বিপুল অর্থ যদি পুলিশের আধুনিকায়ন, তদন্তের মান উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে খরচ হতো, তবে রাষ্ট্র ও জনগণের উপকার হতো। ব্রিটিশ আমল থেকে শুরু করে একবিংশ শতাব্দী, সময় বদলেছে শাসন ব্যবস্থা, সেই সাথে বারবার বদলেছে পুলিশের পোশাক। 1971 সালে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের পোশাকে 5 বার বড় ধরনের পরিবর্তন এসেছে। কখনো খাকি থেকে নীল, কখনো জলপাই সবুজ, আবার কখনো মহানগর ও জেলা ভেদে ভিন্ন ভিন্ন রঙের পোশাক পরেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব শেষ পরিবর্তন এসেছে 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে নতুন পোশাকের রং নিয়ে পুলিশ সদস্যদের আপত্তি রয়েছে, তাই আরেক দফা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। প্রজ্ঞাপন জারির পর পুলিশ ফিরেছে আগের খাকি পোশাকে। এখন জেলাসহ অন্যান্য ইউনিটের শার্ট গাঢ় নীল রঙের, সব মেট্রোপলিটন পুলিশ সদস্যদের শার্ট হালকা জলপাই রঙের, তবে সবার প্যান্টের রং খাকি। এই পরিবর্তন পুলিশ বাহিনীর মানসিকতার পরিবর্তনে কতটা ভূমিকা রাখবে? এই কলোনিয়াল পুলিশ কিন্তু পাল্টায় না, এবং যেরকম নৃশংসভাবে জুলাই অগাস্টে আমরা এই পুলিশের আচরণকে দেখেছি, এই পোশাক পরিবর্তন করলে কি এই আচরণটা থেমে যাবে? এটা একটা প্রশ্ন। যে যতই বলুক পুলিশ সংস্কার, পুলিশ অমুক তমুক, আসলে যখন চেঞ্জ করতে পারে কে, আপনি যে কোনো সিস্টেম চেঞ্জ করতে পারে তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারাই তো পারে। কিন্তু যখনই তার ক্ষমতা আসে তখনই সব গভর্নমেন্ট মেশিনারি তাদের অনুগত হয়ে যাবে, তাদের অর্ডারে চলতে, আইনগতভাবে চলতে বাধ্য হয়। পুলিশের ভাগ্য এখন পর্যন্ত পুলিশের দ্বারা বা পুলিশের নিয়ন্ত্রক দ্বারা, পুলিশের কর্মকর্তা দ্বারা বা পুলিশ যারা পরিচালক, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। প্রায় 2 লাখ সদস্যের বিশাল এই বাহিনীর পোশাক পরিবর্তন মানেই শত কোটি টাকার নতুন কাপড়ের টেন্ডার, মেডেল, লোগো এবং আনুষঙ্গিক সরঞ্জামের কেনাকাটা। 2,80,000 পুলিশের জন্য পোশাক আপনার 2 সেট করে দেওয়া, তারপরে এর মধ্যে একটা তো আমাদের টেন্ডার মানে ইয়ে, তো এর মধ্যে একটা ব্যবসা তো আছেই। একজনের লাভ হয়েছে, আরেকজনের লাভ হয় নাই, সেও লাভ চায়। এই ব্যবসায়িক মনোভাব আমলাতন্ত্রের মধ্যে রাষ্ট্রের নানা শাখা প্রশাখার মধ্যে ঢুকে গেছে। অবশ্য পুলিশ সদর দপ্তর বলছে, আরামের বিষয়টি মাথায় রেখেই আগের খাকি পোশাকে ফিরেছে পুলিশ। পারসেপশন থাকে এক ধরনের, আর অনেক সময় জনগণের একটা দাবি বা যেটা হচ্ছে জনমত যদি মনে করে যে না পোশাক পরিবর্তন হচ্ছে গিয়ে ভালো, সেক্ষেত্রে হয়তো সরকার বিবেচনা করে। তো ওই প্রেক্ষিতেই সবাইকে ব্যালেন্স করে একটা নতুন একটা পোশাক, যেটা যুগোপযোগী। আবার আরেকটা বিষয় হচ্ছে পোশাকের রঙের সাথে আবার নিরাপত্তা এবং আবহাওয়া জড়িত। তো সবগুলো বিষয় মাথায় রেখেই সরকার এই জাতীয় সিদ্ধান্ত নেয়। 24-এর গণঅভ্যুত্থানের পর পুলিশের সার্বিক সংস্কারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তখন একটি কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। পোশাকের রং বা নকশা যাই হোক, পুলিশের ঔপনিবেশিক চরিত্র ও হয়রানিমূলক মানসিকতার পরিবর্তনই সাধারণ মানুষের প্রত্যাশা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের 11 বছর পূর্ণ হলো আজ। 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট 162টি ছিটমহলের বিনিময় ঘটে। 68 বছরের বন্দি দশা থেকে মুক্তি পায় ছিটমহলগুলোতে বাস করা মানুষগুলো। তবে নাগরিকত্ব সহ নানা সুযোগ সুবিধা পেলেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া বাসিন্দাদের দাবি, এখনও তারা কাঙ্ক্ষিত প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। দাবি দাসিয়ারছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার। ছিটমহল বিনিময়ের 11 বছরে দৃশ্যমান জীবনযাত্রা পাল্টে গেছে বিলুপ্ত ছিটমহলবাসীর। দীর্ঘ 68 বছর বন্দি জীবন কাটানোর পর তারা এখন যুক্ত হয়েছে উন্নয়নের মূলধারায়। আমাদের ছিটমহল বিনিময়ের পর আমরা মোটামুটিভাবে সকল সাইট, আমরা কমিউনিটি ক্লিনিক পেয়েছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি। এখন আমাদের এখানে মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, আমরা এই কলেজে পড়াশোনা করতে পারতেছি। কিন্তু আমাদের এখন চাওয়া পাওয়া আরও কিছু আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো এমপিও করা হয়নি সেগুলো যেন এমপিও হয়। মানে দীর্ঘ বঞ্চনার পরে যে জিনিসগুলো আমরা পাইনি, দীর্ঘ 11 বছর পর আমরা সেই জিনিসগুলো পেয়েছি। এই দৃশ্য কুড়িগ্রামের সর্ববৃহৎ ছিটমহল দাসিয়ারছড়াতে। এখানে লোক সংখ্যা প্রায় 15,000-এর অধিক। আমরা বিলুপ্ত ছিটমহলবাসী 68 বছর বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি।
আমরা সবচেয়ে বড় যে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছি, যেটি আমাদের গর্ব এবং অহংকার। এবং ইউনিয়ন পরিষদ হলে এখানকার মানুষ নাগরিক সেবাটা সুষ্ঠুভাবে পাবে বলে আমাদের সকলের বিশ্বাস। সরকার একটা প্রত্যাশা দিয়েছিল, আমাদের আশা দিয়েছিল আমার এই দাসিয়ারকে একটা স্বতন্ত্র ইউনিয়ন দিবি, কিন্তু আজ পর্যন্ত সেটা পাইলাম না। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে 162টি ছিটমহল বাংলাদেশ এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় 111টি এবং ভারতের সঙ্গে যুক্ত হয় 51টি ছিটমহল। বিলুপ্ত ছিটমহল ডাসিয়াছড়া থেকে মোহাম্মদ ইউনুস আলী, দীপ্ত সংবাদ, কুড়িগ্রাম। 28 জুলাই উদযাপিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে রংপুরের এক বৃক্ষ প্রেমীকে নিয়ে প্রতিবেদন। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে গাছের চারা রোপণ করছেন দিনমজুর বাদশা। রংপুরের পীরগঞ্জের বাদশা মিয়ার রোপণ করা গাছের ফলের স্বাদ নেন এলাকায় সর্বস্তরের মানুষ। গাছের ছায়ায় বসে প্রাণ জুড়ায় পথচারীরা। এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই স্লোগানে 20 বছর ধরে বৃক্ষরোপণ করছেন দিনমজুর বাদশা মিয়া। আমরা আছি রংপুরের পীরগঞ্জের মিষ্টা গ্রামে। শুনতে চাই তার মুখ থেকেই তার এই বৃক্ষরোপণের গল্প। একটু শুনতে চাই যে কতদিন থেকে আপনি গাছ লাগান, শুরুটা কিভাবে হয়েছে? যখন চারার ব্যবসা করি তখন গ্রামগঞ্জে বহু গরিব দুঃখী পাওয়া যায়, পয়সা অভাবে নিবে পায় না। আমি তো এক গরিব, তা সত্ত্বেও আমি ওদের ঘরে বলি যে বাবা তোমাকে একটা গাছ আমি দেবো, আমাকে একটা তালা লাঠি দেওয়া লাগবে। হয়তো তারা সংগ্রহ করে দেয় বা দিবে চায়, আমি একটা গাছ গাড়ি দিই। এইভাবে গাঁতি তখন আলাদায় আমি নতুন বাড়ি পাই ছেড়ে দেই, জুম্মা ঘরে দেই। সরকারও বলে যে গাছ লাগাও, দেশ বাঁচাও। আমার তো পরিধান নেই, আমার কোনো সম্পদে দেখছি না তো ওর বাড়ি। আম গাছ, কাঁঠাল গাছ, যেটা আমার মনে চায় আমি ভেতরে ভেতরে বসা দিয়েছি। আমার এটা ধান্দা, আমার অন্য কোনো কথাই ভালো লাগে না। চারটে আমি গাছ গাড়ব, আমি শান্তি। গত 11 জুলাই ঢাকার আব্দুল করিম সাহিত্য বিষয়ক মিলনায়তনে দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2025-এর বৃক্ষশাখা সম্মাননা পেয়েছেন বাদশা। এ সম্পর্কে তার অনুভূতি জানতে চাই আমরা। এই যে একটা প্রাইজ পানো, টাকা পানো, আমি আনন্দ। এই বয়সে আমার খুব কষ্ট হলে আমি এখন খুশি। এ যাবতে আমার গাছ না হলে 30,000-এর কাছে গেছে। বয়সের ভারে বাদশা নুয়ে পড়লেও তার গাছগুলো এখন চিরযৌবনা। তার তেমন কোনো চাওয়া নেই, কিন্তু সরকার যদি তাকে পৃষ্ঠপোষকতা করে, তার হয়তো এই যে বৃক্ষরোপণের যে এক মুঠো ভাত নয়, এক মুঠো অক্সিজেন চাই যে স্লোগানের যে তার বৃক্ষরোপণের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, তিনি কিন্তু এটাও জানিয়েছেন। ফেরদৌস জয়, দীপ্ত টেলিভিশন। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। রাজশাহীর তরুণ উদ্যোক্তা আতিকা খাতুন বিপাশা নিছক শখের বশে গাছ সংগ্রহ করা থেকে শুরু, এরপর অনলাইনে গাছ বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন তিনি। ভালোবাসা, পরিশ্রম আর পরিবারের সহযোগিতায় ছাদের ছোট্ট বাগানটি এখন তার আয়ের উৎস। কনক্রিটের এই শহরে এ যেন সবুজের রাজ্য। তবে সারি সারি কাঠগোলাপ, কামিনী, বেলি, অ্যাডিনিয়াম সহ বিভিন্ন প্রজাতির নানা ধরনের ফুলের গাছ। পাশেই রয়েছে থাই মাল্টা, আনার, ড্রাগন সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছও। এই সবুজ স্বপ্নের কারিগর রাজশাহীর তরুণ উদ্যোক্তা আতিকা খাতুন বিপাশা। এই গল্পই শুনবো তার কাছ থেকে। 2018 সাল থেকেই ছাদে বাগান করা শুরু করে দিই, আমার শখের গাছ সংগ্রহ করা শুরু করে দিই। ফেসবুকে বিভিন্ন গাছের গ্রুপ থাকে, সেই গাছের গ্রুপে আমি বিভিন্ন গাছের গ্রুপের সঙ্গে যুক্ত হই এবং সেখানে নানা ধরনের গাছের কোয়ালিটি আমি দেখি। তারপরে আমি যেসব গাছগুলো লাগাই, সেই গাছগুলো যখন বিভিন্ন জায়গার মানুষকে আমি অনলাইনের মাধ্যমে গাছ গিফট করা আমি শুরু করি।
ছোট ছোট গাছ কুরিয়ারের মাধ্যমে প্যাকেট করে করে আমি পুরো বাংলাদেশে গিফট করতাম। তারপর থেকে আমি ভাবলাম, চিন্তা করলাম যে আমি কেননা কিছু যদি আমি গাছ সেল করতে পারি, আমি তাহলে নতুন কালেকশন বাড়াতে পারবো। তারপরে আমি কিছু কিছু করে অল্প অল্প করে সেল পোস্ট দেওয়া শুরু করি, কিন্তু একদম শুরু থেকেই আমি খুব ভালো সাড়া পাই এবং প্রথম অবস্থাতেই আমার প্রায় 50,000 টাকার মতো অর্ডার চলে আসে। তারপরে তখন থেকেই আমি গাছ এই সেলিংটা আমার শুরু হয়ে যায় অনলাইনের মাধ্যমে। অনলাইনে আমি পুরো বাংলাদেশে গাছ সেল করে থাকি, আর হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে আমাদের গাছগুলো প্যাকেটিং করে সুন্দর করে আমরা একদম বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই। আর প্রতি মাসে আমার এই গাছ নিয়ে প্রায় 30 থেকে 40,000 টাকা আর্নিং তো আছেই, আর সেই সাথে যখন আমাদের সিজন হয় সেই সময় লাখ টাকাও পার হয়ে যায় এই গাছের থেকে আর্নিংটা। আর মূলত আমার শখ থেকেই খুব বড় একটি আয়ের উৎস এই ছাদ বাগান থেকে হচ্ছে। রাজশাহীর এই ছাদ বাগানই নতুন করে আবার মনে করে দিয়েছে সেই কথা, যেখানে প্রতিটি ফুল শুধু সৌন্দর্যই ছড়ায় না, শেখায় শখও একদিন স্বাবলম্বিতার নতুন এক ঠিকানা হতে পারে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় নিজেদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এর আওতায় গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গঠিত বোর্ড অফ পিসের পরিকল্পনার আওতায় এই সমঝোতা হয়। একে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, এই আলোচনা ও সমঝোতা ছিল কঠিন, তবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের ওপর হামাসের নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এবারে খেলার খবর। এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে অনেকদিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিবের এই লিজেন্ডস টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার খবরটি ক্রীড়াঙ্গনে বেশ সাড়া ফেলেছে। এশিয়ান লিজেন্ডস লিগ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে 16 সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সাকিবের ডেপুটি থাকছেন অলোক কাপালি। এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও শ্রীলঙ্কান লায়ন্স। 23 বছর পর অস্ট্রেলিয়া সফর যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে 2টি টেস্ট খেলবে তারা। দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দলপতি নাজমুল হোসেন শান্ত আশা প্রকাশ করেন, চোটের কারণে সেরাদের ছাড়াও ভালো করবে দল। আচ্ছা, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা কোশ্চিন আছে। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে? ভালো খেলা। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে রসিকতায় মেতে উঠলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 23 বছর পর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর। অজিদের মাটিতে সবশেষ খেলা 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। সেই সময়কার দলে খেলা মোহাম্মদ আশরাফুল এখন সৌম্য শান্তদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আলোচনায় দলের পারফরমেন্স ইস্যু, বিশেষ করে ইনজুরিতে থাকায় দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই টেস্ট খেলতে হচ্ছে। পাশাপাশি আছে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে লজ্জার পরাজয়, যদিও দল নিয়ে সন্তুষ্ট কাপ্তান। টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে, আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। ডিফারেন্ট কন্ডিশনটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্ট করতে পারি। বাট হ্যাঁ, আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। 2003 সালের পর আবারও ডারউইনে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট। আর সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু কুইন্সল্যান্ড রাজ্যের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। এটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু। ম্যাচ শুরু হবে 22 আগস্ট। আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। লিওনেল মেসি 2026 বিশ্বকাপের পরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।
8বারের ব্যালন ডিওর জয়ী এই স্ট্রাইকার এখনও অবসরের কোনো ঘোষণা দেননি, তবে তাকে ঘিরে আলোচনা থেমে নেই। এরই মধ্যে বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি 2030 বিশ্বকাপ পর্যন্ত মেসিকে খেলানোর আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন। মেসির বর্তমান বয়স 39 বছর হলেও তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বলিভিয়ার সাবেক এই ফুটবলার। তার দাবি, সাম্প্রতিক সময়েও মেসির পারফরমেন্স প্রমাণ করেছে যে তিনি এখনও বিশ্বের সেরা ফুটবলারদের একজন নন, বরং সবার চেয়ে আলাদা অবস্থানে আছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।